বিএনপি ভোটে জিতলে কে হবেন প্রধানমন্ত্রী নির্ভর করছে বেগম জিয়ার ইচ্ছা ও সুস্থতার উপর, নইলে তারেক রহমানের আস্থা। নভেম্বরেই দেশে ফেরার আশা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং উনি নিজে মনে করেন যে শি ফিট টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার, দেন শি উইল বিকাম দ্য প্রাইম মিনিস্টার। আর যদি সেটা না হয় তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী। দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। জোট প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট করার বিধানে আপত্তি বিএনপির, সরকারকে দেবে চিঠি। গণতন্ত্রের পক্ষের শক্তি নিয়ে হবে জোট, এনসিপির সঙ্গেও আলোচনা। নিজস্ব প্রতীকের বাইরে জোটের অন্য প্রতীক নিতে পারবে না, এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো। নির্বাচনের সাথে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন। এনসিপির কথা বললেন, রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে। জোটবদ্ধ হব কি হব না কোনো কিছুই আগে থেকে বলে দেওয়া যায় না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পিআর ও নভেম্বরে গণভোট দাবিতে জামায়াতের সমাবেশ। ভোটের আগে ডিসিএসপি ভাগাভাগির অভিযোগ এনসিপির। প্রধান উপদেষ্টাকে দর্শকের ভূমিকা থেকে বেরিয়ে আসার আহ্বান। মায়ের দূর করে প্রচুর মায়ের দূর, হাতের কবজি হারাইছি, 9.5 লক্ষ করে টাকা আদায় করছে। বাঙালির বেশি বলা, আল্লাহ বাঁচাইছি। আটকে রেখে ভয়াবহ নির্যাতন। লিবিয়া থেকে ফিরলেন আরও 309 বাংলাদেশি। ভুক্তভোগীদের স্বস্তি, আবেগাপ্লুত স্বজনেরা। দূতাবাস সহায়তা করায় কৃতজ্ঞতা। ফটোকপি দর্জির দোকান যেন আগারগাঁওয়ে মিনি পাসপোর্ট অফিস। 3 গুণ বেশি টাকা আদায়, জাল সিল দিয়ে নিজেরাই করে সত্যায়িত। কর্মকর্তাদের যোগসাজশ খুঁজছে র্যাব। এবং সাগরে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের সময় আটক 9 ভারতীয় জেলে। কারাগারে পাঠালেন আদালত। বরগুনায় নিষেধাজ্ঞার সময় মাছ ধরায় আটক 150 জেলে। ভোটে জয় পেলে কে হবেন প্রধানমন্ত্রী, প্রার্থী হবেন কিনা দলের চেয়ারপারসন, তা নির্ভর করছে বেগম খালেদা জিয়ার ইচ্ছা ও শারীরিক সক্ষমতার উপর। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন বিএনপি নির্বাচনী ইশতেহারে থাকবে 31 দফাকে প্রাধান্য দেয়া। ভঙ্গুর অর্থনীতি শক্তিশালী করতে থাকবে নানা অঙ্গীকার। দেখব আহমেদ সালেহিনের রিপোর্ট। 2 মামলায় কারাগারে যাওয়ার আগে সবশেষ 2018 সালের ফেব্রুয়ারির শুরুতে রাজনীতির মাঠে দেখা গিয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর পট পরিবর্তন, নানা ঘটনা আর অসুস্থতায় রাজনীতির মাঠ থেকে অনেকটা আড়ালে বিএনপি চেয়ারপারসন। আওয়ামী লীগ সরকারের পতনের পর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় আলোচনায় আসছে ভোটে অংশ নেবে কি বিএনপি নেত্রী। সময় সংবাদকে বিএনপি মহাসচিব জানান, সবকিছুই নির্ভর করছে বেগম জিয়ার সুস্থতা ও ইচ্ছার উপর। এটা নির্ভর করবে তার স্বাস্থ্যের উপরে। যদি তার স্বাস্থ্য ভালো থাকে তাহলে নিশ্চয়ই তিনি অংশ নেবেন, আর যদি ভালো না থাকে, ডাক্তারদের অনুমতি না থাকে, তাহলে কীভাবে অংশ নেবেন। রাজনীতির মাঠে বিএনপি নেত্রীর অনুপস্থিতিতে 2018 সাল থেকেই দলের হাল ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটি ভোটে জয়ী হলে কে হবেন প্রধানমন্ত্রী, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, শারীরিকভাবে সুস্থ বোধ করলে প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া, না হলে তারেক রহমানের আস্থা দলের। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং উনি নিজে মনে করেন যে শি ফিট টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার, দেন শি উইল বিকাম দ্য প্রাইম মিনিস্টার। আর যদি সেটা না হয় তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দলের নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নে হবে তাদের অঙ্গীকার। দেশের ভঙ্গুর অর্থনীতিকে শক্ত অবস্থানে নেওয়াই হবে বিএনপির প্রধান কাজ। ইশতেহারের উপর কাজ হচ্ছে, আমাদের কাজ শুরু করেছি আমরা। ইশতেহারে অনেক কিছু থাকে, তার মধ্যে 31 দফাটা তো মূল থাকবে। দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সেই সঙ্গে আপনার অর্থনৈতিক বিষয়টাও আপনি অত্যন্ত গুরুত্ব পাবেন। কারণ আমরা তো একটা ইকোনমিক ক্রাইসিস আওয়ামী লীগ করে দিয়ে গেছে, এটা খুব ভয়াবহ রকমের। সেই জিনিসগুলো যেন না ঘটে, সেটা তার যে আপনার সেফটি, সিকিউরিটি, এই জিনিসগুলোকে আমাদেরকে আমরা অবশ্যই সেটাকে আমরা দেখবো, যেন আপনার আমাদের ইশতেহারের মধ্যে সেটা আমরা চাইব যে অর্থনৈতিক আপনার যে লুটপাট হয়েছে সেটাকে বন্ধ করার রাস্তা থাকবে। তফসিলের আগে বা পরে নয়, কয়েকটি সমস্যা দূর হলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। খুব দ্রুতই ফিরবেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। আরপিও সংশোধনীর এমন বিধানে আপত্তি জানিয়েছে বিএনপি। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকার ও ইসিকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানালেন, গণতন্ত্রের পক্ষের শক্তি নিয়ে গড়া জোটকে দেবে আসন ছাড়। এনসিপির সঙ্গেও চলছে আলোচনা। নভেম্বরেই তারেক রহমানের দেশে ফেরার আশা তার। বিশেষত ওইটা সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে রাজধানীর গুলশানের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কথা বলেন নির্বাচন, জোট, আরপিও সংশোধনী সহ নানা প্রসঙ্গে। যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। আরপিও সংশোধনীর এমন বিধান একতরফাভাবে পাশ করা হয়েছে মন্তব্য করে সালাউদ্দিন আহমদ বলেন, সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারকে চিঠি দেবে বিএনপি। দলগুলো নিজস্ব প্রতীকের বাইরে জোটের অন্য প্রতীক নিতে পারবে না, এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো। সুষ্ঠু রাজনীতির স্বার্থে, নির্বাচনের স্বার্থে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন। আনুষ্ঠানিক চিঠিও দেব নির্বাচন কমিশনে এবং আইন উপদেষ্টার কাছে। এ মাসেই 200 আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে বলে জানান বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা। বলেন, ফ্যাসিবাদ বিরোধী দল ছাড়াও গণতন্ত্রের পক্ষের শক্তি নিয়ে হবে জোট গঠন। এনসিপির সঙ্গেও চলছে আলোচনা। এই মাসের মধ্যেই কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব। আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল, তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। আপনারা এনসিপির কথা বললেন, রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে। তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, কোনো কিছুই আগে থেকে বলে দেওয়া যায় না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরেই দেশে ফিরবেন এমন আশা প্রকাশ করে সালাউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়া নির্বাচন করবেন কিনা শারীরিক অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেবেন নিজেই। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা বিবেচনায় তিনি নিজে সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা। সব গণতান্ত্রিক শক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় উল্লেখ করে সরকারকে তত্ত্বাবধায়কের মতো নির্বাচন আয়োজনে রুটিন ওয়ার্ক করার আহ্বান জানান বিএনপির এই নেতা। কেউ কি আজ পর্যন্ত বলেছে তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চায় না? হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কা জামায়াতের। পিআর ছাড়া ভোট হলে জনগণের মতামতের সঠিক মূল্যায়ন হবে না বলছেন নেতারা। আওয়ামী লীগের সঙ্গে আতাতের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন নেতারা। নভেম্বরে গণভোট এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজধানীর রামপুরার একরামুন্নসা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসমাবেশ। নেতাকর্মীদের ভিড় বাড়ে সমাবেশ স্থলের বাইরেও। একটি দল জুলাই সনদকে অকার্যকর করতে চায় বলে অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে ঝুঁকির মুখে পড়বে জুলাই সনদ। ভোটের মূল্যায়ন খর্ব করতে একটি দল নিম্নকক্ষে পিআর চায় না বলেও দাবি তার। গণভোট যদি ইলেকশনের দিন হয় তাহলে পিআরের দশাটা কি হবে? আগে তো গণভোটে এটা পাস হতে হবে, এরপরেই না পিআরের ভিত্তিতে উচ্চ কক্ষ হবে। তো ইলেকশনের দিন যদি হয় তাহলে তো উচ্চ কক্ষের এই বিষয়টাই অনিশ্চিত হয়ে যাবে। এদিকে সকালে কিশোরগঞ্জে জেলা জামায়াতের রোকন সম্মেলনে যোগ দেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। উড়িয়ে দেন আওয়ামী লীগের সঙ্গে আতাতের গুঞ্জন। ফাঁসি দানকারী, মিথ্যা রচনাকারী, অপবাদ রটনাকারী সেই পতিত স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে পুনর্বাসন করবে, এটা কি করে আপনারা বিশ্বাস করতে পারলেন? দাবি আদায় না হওয়া পর্যন্ত জামায়াত রাজপথে থাকবে বলেও জানান দলটির নেতারা। ইসলামিক শক্তির পক্ষে থাকবে ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্ট না করলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। একটি দলকে সুবিধা দেওয়ার অভিযোগ করেন তারা। এছাড়াও ক্ষমতায় যেতে ডিসিএসপি ভাগাভাগি চলছে, যা সরকার দর্শক হিসেবে দেখছে বলেও অভিযোগ তাদের।
রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা। অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, তারা ক্ষমতাসীন না হয় বিরোধী দল হবেন, কোনো পোষা দল নয়। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ক্ষমতায় যেতে প্রশাসনের ভাগবাটোয়ারা চলছে, যা দর্শক হিসেবে দেখছে সরকার। আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব, না হয় শক্তিশালী বিরোধী দল হব। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হইতেও আমরা আসি নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে, কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নতজানু হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আরো সহায়তা করছেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির আদেশে রাষ্ট্রপতি নয়, সই করতে হবে প্রধান উপদেষ্টাকেই। আগামী সংসদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোনো প্রতিনিধিত্ব থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা চুপ্পুর হাত দিয়ে বাংলাদেশে আর কোনো আদেশের ক্ষেত্রে সাইন চাই না। এই আদেশের সাইন অবশ্যই ডক্টর ইউনূসের সাইন আমরা চাই। আগামীর পার্লামেন্টে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোনো প্রতিনিধি দেখতে চাই না। দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্ট না করলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। অতি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়নের পথ পরিষ্কার করতে হবে। যদি জুলাই সনদকে আবারও 90-এর মতো করে তাগুজে দলিলে পরিণত করার কোনো চক্রান্ত করা হয়, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব। নেতারা জানান, বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট হলেই সনদে সই করবে এনসিপি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। বিএনপির আপত্তির পরও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার। দু একদিনের মধ্যে সংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে কমিশন। বদিউল আলম মজুমদার বলছেন, সংবিধান আদেশ বা জুলাই জাতীয় সনদ নামে আদেশ সুপারিশ করবেন তারা। জামাত এনসিপি পক্ষে অবস্থান নিলেও বিএনপি বলছে, সংসদের অধিকার খর্ব হয় এমন সিদ্ধান্ত মানবে না দলটি। হাসান ওয়ালির রিপোর্ট। নানা নাটকীয়তার পর 17 অক্টোবর সই হয়েছে জুলাই সনদ। বিএনপি জামায়াত সহ অধিকাংশ দল অংশ নিলেও আইনি ভিত্তি স্পষ্ট না হওয়ায় সই করেনি এনসিপি। এরপর থেকেই বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে পরামর্শে বাস্তবায়নের খসড়া তৈরি করছে ঐকমত্য কমিশন। সনদের আইনি ভিত্তি দিতে আদেশ নাকি অধ্যাদেশ, গণভোটের সময় নোট অফ ডিসেন্টের ভাগ্য নির্ধারণে চলছে সিরিজ বৈঠক। বিশেষজ্ঞদের পরামর্শ আমলে নিয়ে সংবিধান আদেশ বা জুলাই জাতীয় সনদ আদেশ জারির চিন্তা সরকারের। এ সংক্রান্ত সুপারিশ জমা দেওয়ার কথা বলছেন কমিশনের এই সদস্য। সংবিধান আদেশ কিংবা যে জুলাই জাতীয় সনদ 2025 আদেশ, এই দুটোর ব্যাপারে যে কোনো একটা হতে পারে। জামায়াত ও এনসিপির দাবি, আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নয়, আদেশ জারি করবে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক হলে চলতি সপ্তাহে সই করবে এনসিপি। আমরা চাই যে প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা তিনি জারি করবেন। জনগণ অনুমোদন করলো মানে পুরো সনদটাই অনুমোদন করলো, নোট অফ ডিসেন্টগুলো সেক্ষেত্রে প্রাধান্য পাবেন। গণঅভ্যুত্থানের পক্ষ থেকে যে সরকার এই আদেশটা জারি করবেন, এটাই হবে সবচাইতে কনস্টিটিউশনালি সাউন্ড পদক্ষেপ। তবে আদেশ দিলে সংসদের অধিকার খর্ব করা হবে বলে মনে করে বিএনপি। অধ্যাদেশ ছাড়া অন্য কোনো উপায় না মানার ঘোষণা দলটির। সংবিধান আদেশ দেওয়া মানে তো সভরেন রাইটটাকে তুমি খণ্ডিত করছো, সেটা বিএনপি মানে নেই, মানবেও না। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন, মতভিন্নতা থাকলেও এগিয়ে যেতে হবে দলগুলোকে। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তার। কামড়াকামড়ি করবেই, কিন্তু যেটা হলো এগিয়ে যেতে হবে। দলের কথা মতো সবসময় চলতে পারবেন না, আবার দলকে বাদ দিয়েও যেতে পারবেন না। এদিকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সমাধানে পৌঁছাতে তৃতীয় দফায় বাড়ানো ঐকমত্য কমিশনের মেয়াদ 31 অক্টোবর শেষ হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দেশি বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। প্রেস সচিব বলেছেন, বাংলাদেশকে শেখ পরিবারের জমিদারি বানিয়েছিল শেখ হাসিনা। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য জুলাইয়ের আত্মদান চূড়ান্ত রূপ পাবে বলেও মন্তব্য করেন প্রেস সচিব।
আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। কোনো ধরনের কোনো চাপ নাই, এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকট্রাল প্রসেসে ফিরিয়ে আনো। শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি। আমরা সেই জায়গা থেকে এই যে জুলাই যারা আত্মদান করলেন তারা দেশকে আবার নতুন একটা ডেমোক্রেটিক দেশে পরিণত করেছেন। সামনে ইলেকশন হবে এবং সেটার একটা চূড়ান্ত রূপ পাবে এই ইলেকশন, ফেব্রুয়ারি ইলেকশনে। আটকে রেখে ভয়াবহ নির্যাতন সহ নানা হয়রানি। লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি, তুলে ধরলেন ভয়াবহ অভিজ্ঞতা। পরিবারের সদস্যকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত স্বজনরা। বাংলাদেশ দূতাবাস সহায়তা করায় জানালেন কৃতজ্ঞতা। অবশেষে লিবিয়া থেকে ফিরলেন হাফিজুর রহমান। গুলি করে দরজা ভেঙে তাদের 7 জনকে তুলে নিয়ে গিয়ে দাবি করা হয় 70 লক্ষ টাকা। সেই মুক্তিপণ দিয়েই ফিরলেন তিনি। ভাইকে পেয়ে আবেগ ঘন হয়ে পড়েন তার বোন। ভাইকে পাইছে, আমাদের অনেক আনন্দ, আমার আনন্দ অনেক কান্দ আসছে। মাইরা ভিডিও করে বাদ পাঠাইছে, তারপর বাসাতে টাকা দিছে, টাকা দেওয়ার পরে আমার ছাড়ছে। অনেকটা একই অভিজ্ঞতা সৈয়দ আলমের। ছিলেন 3 বছর। মাফিয়াদের হাতে ধরা পড়েও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান সে যাত্রায়। কালো গাড়ি একটা উঠে নিছি, এরা লক দেয় নাই, তাড়াতাড়ি এমনি টান দিয়ে লাভ দিয়ে তাড়াতাড়ি না লেবির কাছে আশ্রয় নিছি। শুক্রবার সকাল 9:30টায় লিবিয়া থেকে ফেরা বিশেষ ফ্লাইটের প্রায় সবার অবস্থা একই রকম। সবার মুখেই লিবিয়ার বর্তমান পরিস্থিতি আর দালাল চক্রের দৌরত্ব। অভিযোগ সেসব চক্র পরিচালনা করেন বাঙালিরাই। রাতের বেলা মনে করেন ধরেন আসে মাফিয়া, আসে মনে করেন দরজা টরজা ভাঙ্গেলে আমাকে ধরে চলে যায়। মাফিয়া বানাই বাঙালি, আর তাকেও তো দোষ দিয়ে লাভ আছে। তো ওরাই ফোনে যোগাযোগ করে ধরে নিয়ে যায়, পিড়িচ্ছে, বাংলা দিয়ে পিড়াচ্ছে। বাংলাদেশ দূতাবাস লিবিয়ার তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্য সরকারের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী ৩০৯ জন ফিরলেন লিবিয়া থেকে। একই প্রক্রিয়ায় আগামী 30 অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে নিবন্ধিতদের মধ্যে আরও ৩ শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর জন্য লিবিয়া সরকারের সঙ্গে কাজ করছে দূতাবাস। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের আশপাশে দর্জি ও ফটোকপির দোকানের আড়ালে গড়ে উঠেছে মিনি পাসপোর্ট অফিস। সহজে কাজ করে দেয়ার প্রলোভনে দ্বিগুণ 3 গুণ অর্থে পাসপোর্ট করিয়ে দিচ্ছে একাধিক চক্র। এজন্য বিভিন্ন সরকারি কর্মকর্তার সিল স্বাক্ষর নকল করে কাগজপত্র সত্যায়িত করা হচ্ছে। সম্প্রতি 86টি পাসপোর্ট সহ একজনকে গ্রেফতারের পর র্যাব জানিয়েছে চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর তালতলার মহিনুদ্দিন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স দেখে এটি দর্জির দোকান মনে হলেও এটির ভেতরে ছিল অন্য কিছু। সম্প্রতি র্যাব এটির ভেতরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাসপোর্ট ও তৈরির কাগজপত্র জব্দ করেছে। যে কাগজপত্রগুলো থাকার কথা পাসপোর্ট অফিসে সেগুলো সাজানো ছিল এখানে। র্যাবের অভিযানে সম্প্রতি দর্জির দোকান থেকে উদ্ধার করা হয় 86টি পাসপোর্ট, অর্ধশতাধিক পাসপোর্ট ডেলিভারি স্লিপ, এনআইডি, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সহ বিভিন্ন আলামত। উদ্ধার করা পাসপোর্টের সূত্র ধরে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ। জানান ঝক্কি ঝামেলা ছাড়া দ্রুত পাসপোর্ট পেতে দ্বিগুণ থেকে 3 গুণ অর্থ পরিশোধ করে এখন বিপদে তারা। আপনার ডেলিভারি স্লিপটা কোথায়? এটা তো যার কাছে দিয়েছি ওনার কাছে। কার কাছে বানাইতে দিয়েছিলেন পাসপোর্ট? নোটিশ। এবার যোগাযোগের চেষ্টা করা হয় কাগজপত্র সত্যায়িত করা প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সঙ্গেও। পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায় সিলে ব্যবহৃত নামের কোনো চিকিৎসকই এখানে নেই। জাতীয় চক্ষু বিজ্ঞান চিকিৎসকের সিলটিও ভুয়া। র্যাব বলছে পাসপোর্ট অফিসের আশপাশে দর্জির দোকান, ফটোকপির দোকান সহ বিভিন্ন দোকানের আড়ালে পাসপোর্ট করিয়ে দিচ্ছে চক্রটি। এজন্য জাল সিল কাগজপত্র ব্যবহার করছে তারা। গ্রেপ্তার মহিনুদ্দিন ও পলাতক মোহাম্মদ লতিফ এই চক্রের হোতা। চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ খুঁজছে র্যাব। তারা সরকারি সেবাটাকে বিঘ্নিত করে প্যারালাল একটা অফিস খুলে তারা সহজ সরল মানুষদেরকে, যারা সেবা প্রত্যাশী, তাদেরকে প্রতারণা করে আসছে। সহজে পাসপোর্ট পেতে গিয়ে বিপদে পড়া থেকে বাঁচতে দালাল চক্রের শরণাপন্ন হওয়া থেকে বিরত থাকার আহ্বান র্যাবের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সাগরে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের সময় আটক 9 ভারতীয় জেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে জাল ফেলায় 150 জেলেকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশে নদী ও সাগরে মাছ ধরার উপর যে কোনো নিষেধাজ্ঞার সময় তৎপর হয়ে ওঠে ভারতীয় জেলেরা। সুযোগ পেলেই অবৈধভাবে ঢুকে পড়ে বাংলাদেশের জলসীমায়, অবাধে মাছ শিকার করে তারা। নৌবাহিনীর তৎপরতায় বুধবার রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফিশিং ট্রলার সহ 9 ভারতীয় জেলেকে আটক করা হয়। পরে তাদের দিগরাজ নৌ ক্যাম্পে নেওয়া হয়। শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। এ নিয়ে গত 4 মাসে 5টি ট্রলার সহ আটক করা হলো 62 ভারতীয় জেলেকে। যাদের ট্রলার জব্দ করা হয়েছে। এদিকে বরগুনার পায়রা নদীতে যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলায় 35টি ট্রলার সহ 150 জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়। সাহাল আব্দুল্লাহ, আলভি, সময় সংবাদ। রাজধানীর কালশীতে একটি ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। আর এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর কালশীর সড়কে ঠিক 6তলা ভবনের একটি ভবনের 6 তলায় রাত 10টার কিছু পরপরই আসলে আগুনের সূত্রপাত হয়। তবে প্রাথমিকভাবে এই তথ্যটি জানার পরপরই আসলে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট, আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত 7টি ইউনিট কিন্তু এই আগুন নেভানোর চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে। যদিও আগুনের আসলে ধোঁয়ার যে কুণ্ডলী সেটি দেখা যাচ্ছে, তবে আগুনের যে ভয়াবহতা ছিল শুরুর দিকে এটি কিন্তু একেবারে এখন দেখাই যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের যারা আসলে আগুন নেভাতে চেষ্টা করছেন তারা 4 সাইড দিয়েই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে ভিতরে যাতে আগুনের কোনো কুণ্ডলী আর না থাকে। যেহেতু রাত 10টার কিছু পরপরই আসলে আগুনের ঘটনাটি ঘটে, তাৎক্ষণিকভাবেই ঠিক 10টা 20 মিনিটের দিকে কিন্তু ফায়ার সার্ভিসের যে প্রথম ইউনিট এখানে আসে এবং স্বাভাবিকভাবেই তারা সেই আগুন নির্বাপনের কাজে লেগে যান। তো এখানকার যে তথ্য অনুযায়ী পুরো ভবনটি হচ্ছে প্রথম যে 2 তলা অর্থাৎ 6 তলা ভবনের নিচতলা এবং 1 তলা এবং 2 তলা ছিল হচ্ছে একটি কমিউনিটি সেন্টার, এবং পাশাপাশি 3য় এবং 4র্থ এবং যে তলায় আসলে যেখানে আসলে আগুনের সূত্রপাত হয়েছে সেটি কিন্তু একটি গার্মেন্টস ছিল বলে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তারা বলেছেন যে যেহেতু শুক্রবার আসলে প্রতিষ্ঠানটি নিয়ম অনুযায়ী বন্ধ থাকে, আবার কেউ বলছেন যে আজকেও নাকি তারা এই প্রতিষ্ঠানে কার্যক্রম চালিয়েছেন এমন তারা আমাদেরকে জানিয়েছেন। অতএব এটি বলা যায় যে 3য়, 4র্থ এবং যে 6ষ্ঠ তলায় এই 3টি তলায় কিন্তু গার্মেন্টস ছিল, এবং পাশাপাশি আসলে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে এটি আসলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করে বলা যায়নি। আমরা একজন প্রত্যক্ষদর্শীর কাছে একটু জানতে চাই, যারা এই এলাকার বাসিন্দা, যারা আসলে আগুন নেভানোর সার্বক্ষণিক চেষ্টা শুরু থেকেই ছিলেন, যারা ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি তারাও আসলে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা কখন এই ঘটনাটি ঘটলো? এই ঘটনাটি ঘটছে আপনার হলো 10:15টার দিকে। হ্যাঁ, এই আজকে তো শুক্রবার অফিসটা বন্ধ, 3টা তলা অফিস থাকে, আর নিচে একটা কমিউনিটি সেন্টার আছে। হ্যাঁ, ধারণা করা যাচ্ছে যে শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনটা লাগতে পারে। প্রথম অল্প একটু লেগেছে, তারপরে আস্তে আস্তে আগুনটা বাইরে হচ্ছে। আর আমরা যখন আগুন লাগছে তাৎক্ষণিক আমিল হক ভাই, আমাদের যে এমপি ক্যান্ডিডেট বিএনপির, সে বলছে আমরা তাৎক্ষণিক আসার পরে ফায়ার সার্ভিস আসছে। ওকে, ধন্যবাদ। যেমনটি শুনলেন যে যখন আসলে আগুনটি লাগে প্রথম দিকে, যখন আসলে আগুনটি লাগে তাৎক্ষণিকভাবে এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা আসলে ফায়ার সার্ভিসের খবর দেন, এবং ফায়ার সার্ভিস স্বাভাবিকভাবে যে আগুন নেভানোর চেষ্টা সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তবে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ব্যাপকভাবে রয়েছেন, বিশেষ করে সেনাবাহিনীর পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে যে সহযোগিতা সেটি সার্বক্ষণিকভাবে দিয়ে যাওয়ার চেষ্টা সেটি চালিয়ে যাওয়া হচ্ছে। তবে উৎসুক যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু আসলে এটি দেখানোর চেষ্টা করছেন যে ফায়ার সার্ভিসের ক্রেনের মাধ্যম দিয়ে ভেতরে যে আগুন নির্বাপনের ব্যবস্থা সেটি আসলে ফায়ার সার্ভিস করছেন। তবে যেহেতু এই ভবনটি আসলে আবাসিক ভবন নয়, তো স্বাভাবিকভাবে বলা যায় যে হতাহতের সংখ্যা হয়তো নাও হতে পারে, কিংবা হলেও সেটি পরবর্তীতে আমরা জানতে পারবো।
যেটি বলছিলাম যে ফায়ার সার্ভিসের 60টি ইউনিট কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছেন তাদের ক্রেনের মাধ্যমে একদম 6 তলা পর্যন্ত গিয়ে সরাসরি তারা আগুন নেভানোর যে চেষ্টা সেটি করে যাচ্ছেন। যদিও আগুনের যে কুণ্ডলি বা আগুনের যে লেলিহান শিখা যেটি দাউ দাউ করে যখন জ্বলছিল শুরুর দিকে, সেই শিখাটা কিন্তু এখন একেবারে আমাদের চোখে পড়ছে না। আমি আবার ফ্রেম দিয়ে দর্শকদের দেখানোর চেষ্টা করছি। তবে ধোঁয়ার যে কুণ্ডলি, কালো ধোঁয়া বা সাদা ধোঁয়ার যে কুণ্ডলি, সে কিন্তু এখনো রয়েছে এবং ভিতরে যদি কোনো ধরনের, তবে একটি বিষয় যেটি বলতেই হয় যে এই স্বাভাবিক কয়েকদিনেই যে আগুনের লাগার যে ঘটনাগুলো ছিল, সেই ঘটনার প্রেক্ষিতে বলতে হয় যদি ভেতরে গার্মেন্টসের মালামালের ভেতরে যদি কোনো ধরনের কেমিক্যাল থেকে থাকে তাহলে সেটি কিন্তু অনেকভাবেই ঝামেলা তৈরি করতে পারে বা ভয়াবহতার রূপ নিতে পারে। এর জন্য ফায়ার সার্ভিস কিন্তু কিছুটা দূরত্ব বজায় রেখেই আসলে তারা আগুন নির্বাপনের যে চেষ্টা সেটি চালিয়ে যাচ্ছেন। সম্ভব ফায়ার সার্ভিসের একটি ইউনিট তারা পেছন দিক থেকে ভেতরে ঢোকার যে চেষ্টা সেটি করে যাচ্ছেন। তবে বলতে হয় যে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলায় যেহেতু একটু গার্মেন্টস ছিল, এটি বলাই যায় যে এখানে হয়তোবা কোনো ধরনের কেমিক্যাল থাকলেও থাকতে পারে, যদিও আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে এখনো জানানো হয়নি। তবে এই বিল্ডিংটার বাহিরে যেহেতু একটি সিঁড়ি রয়েছে, এটি আমরা নিশ্চিত করে বলতে পারি যে ফায়ার সার্ভিসের আগুন নির্বাপনের ক্ষেত্রে এই পিছনের যে সিঁড়িটা রয়েছে সেটি তাদের ব্যাপকভাবে সহযোগিতা করছে। তবে একটি বিষয় বলতে হয়, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এখনও চেষ্টা করে যাচ্ছেন নির্বাপনের, যদিও এখনও আসলে নির্বাপন হয়নি। প্রাথমিকভাবে প্রথম দিকে যে আগুনের কুণ্ডলি ছিল, আগুনের ভয়াবহতা ছিল, সেটি একেবারে নেই। ধোঁয়ার যে কুণ্ডলি সেটি রয়েছে, তবে কেউ হতাহত হয়েছে কিনা এই বিষয়টা এখনো আমরা জানতে পারিনি। আগুন নির্বাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস, পাশাপাশি সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত রয়েছেন। এই ছিল এখন পর্যন্ত কালশির যে ভবনটিতে আগুন লেগেছে সেখান থেকে আমার কাছে সবশেষ অবস্থা। আমরা সরাসরি ছিলাম মিরপুরের কালশিতে। পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার প্রচেষ্টা নিয়ে ব্যাপক চটেছে যুক্তরাষ্ট্র। এমন পদক্ষেপ নেওয়া হলে মার্কিন সমর্থন বন্ধে তেল আবিবকে দেয়া ট্রাম্পের হুমকির পর এবার সতর্কবার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর আগে তেল আবিবের এই ধরনের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে বিবৃতি দেয় সৌদি আরব, মিশর, কাতার, তুরস্ক সহ অন্তত 14টি দেশ। ইসরায়েলের এ ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি আরব, মিশর, কাতার, তুরস্ক সহ অন্তত 14টি দেশ। তেল আবিবের পশ্চিম তীর দখলের এ অপচেষ্টাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও কড়া সমালোচনা করেছে বিভিন্ন দেশ। ইসরায়েল পশ্চিম তীর সংযুক্ত করার পথে হাঁটলে দেশটি যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এ সময় ইসরায়েল এমন কিছু করবে না বলেও আশা প্রকাশ করতে দেখা যায় তাকে। এদিকে ইসরায়েল সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পশ্চিম তীর সংযুক্ত করার প্রচেষ্টা গাজায় যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ভবিষ্যতে গাজার শাসনে হামাস বা জাতিসংঘের কোনো ভূমিকা থাকবে না। হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করা হবে বলেও জানান তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।